স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। আগামীকাল উঠবেন বঙ্গভবনে। মন্ত্রিসভায় নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন ও রদবদল। গ্যাস জ্বালানি সংকটে স্থবির শিল্প, আবাসিক ও পরিবহন খাত। আগামীকাল মহেশখালীতে ভিড়ছে এলএনজি কার্গো, সংকট কাটার আশা। এবং আজ থেকে রাজধানী সহ ঝুঁকিপূর্ণ 14টি এলাকায় বিনামূল্যে কলেরার টিকাদান কর্মসূচি শুরু। লক্ষ্য 51 লাখের বেশি মানুষ। আমন্ত্রণ চ্যানেলস দেশের কথায়, সাথে আছি আমি সৈয়দ মিরাজুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকাল 10:30টায় স্মৃতিসৌধে পৌঁছে তিনি শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এদিকে রাষ্ট্রপতির কার্যালয় জানায়, আগামীকাল সকাল 10:50 মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে রওনা হয়ে বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে সরকারের নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন এবং 1 মন্ত্রীর দপ্তর পুনর্বন্টন নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। শুক্রবার রাতে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন সাচিং প্রু জেরি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন আন্দারিব রহমান পার্থ। পূর্বে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে থাকা আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রী হিসাবে হুমায়ুন কবির পররাষ্ট্র এবং মোহাম্মদ শামীম কায়সার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অবিলম্বে কার্যকর হতে যাওয়া এই প্রজ্ঞাপনে আগের নির্দেশসমূহ অপরিবর্তিত রাখা হয়েছে। জাতীয় পর্যায় থেকে জেলা পর্যায়ে সবখানেই এখন তীব্র রূপ নিয়েছে জ্বালানি ও অর্থনৈতিক সংকট। এলএনজি টার্মিনাল বিকল থাকা ও ডলার ঘাটতির কারণে দৈনিক 400 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 220 কোটি ঘনফুট গ্যাস। ফলে শিল্প খাতে আমদানিকৃত কাঁচামাল ও বৈদেশিক অর্ডারের ঘাটতির পাশাপাশি দৈনিক 8 থেকে 10 ঘন্টার লোডশেডিং এবং গ্যাসের স্বল্প চাপে উৎপাদন খরচ 30% বেড়েছে। বন্ধের মুখে পড়েছে শত শত পোশাক কারখানা। এই জাতীয় সংকটের প্রভাব পড়েছে নেত্রকোনার মতো জেলায়ও, যেখানে গ্যাসের অভাব চরম ভোগান্তিতে হাজার হাজার আবাসিক গ্রাহক এবং কর্মহীন হয়ে পড়েছে প্রায় 10,000 সিএনজি চালক। তবে আশার কথা হলো, আগামীকাল মহেশখালীর এক্সিলারেট টার্মিনাল নতুন এলএনজি কার্গো যুক্ত হলে দিনে 60 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। শিল্প ও পরিবহন খাত রক্ষায় সরকারের ও উদ্যোক্তারা এখন এই সরবরাহ দ্রুত চালুর উপরে জোর দিচ্ছেন। আমরা কি করব? আমরা তো এখন না খাই অবস্থায় মরার পথে। আমরা বাড়িতেও গ্যাস পাইতাছি না। হ্যাঁ, আমরা পুডেল থেকে ভাত কিনে নিয়ে খাইতাছি। হ্যাঁ, কেউ দেখা যায় দুপুরে পুরি খাইতাছি, কেউ দেখা যায় দুপুরে আপনার ভাত পুডেল থেকে কিনে নিয়ে খাইতাছি। কেউ আবার দেখা যাইতেছে যে আমরা ঠিক মতন কারেন্টও পাইতেছি না। আমরা যে কিস্তির গাড়ি, আমরা কিভাবে কিস্তি দিব? আমরা তো এইভাবেই তো আমরা টেনশনে বোঝা যায় আর আমরা মারা যাবো। গ্যাসের লাগিয়া এরকম দুর্গতে আছি, এই আছে এই নাই। এই নেত্রকোনা পাম আজকে 1 সপ্তাহ যাবত বন্ধ। ময়মনসিংহ তাও হালকা পাতলা দিতেছে, সমগঞ্জেও হালকা পাতলা দিতেছে, নেত্রকোনা একদম মরে গেছে, গ্যাসই নাই লাইনে। 1 মাস ধরে কোনো গ্যাস পাই না, গ্যাসের সংকট। পাম্পাই বাসায় যায়। আজকে হয়ে যাইছি সকালবেলা, এখনো বই রয়েছে, কোনো গ্যাসের সন্ধান নাই। দর্শক, নেত্রকোনা থেকে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। মিরাজুল, নেত্রকোনায় প্রায় তিতাস গ্যাস প্রায় 1 মাসেরও অধিক সময় ধরে তিতাস গ্যাস বন্ধ রয়েছে। এদিকে এর মাঝে কিন্তু 2 দিন তিতাস গ্যাস স্বাভাবিক হলেও এরপর থেকে কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এদিকে বাসাবাড়িতে কিন্তু রাত 12টার পর কিছুটা গ্যাস আসলেও কিন্তু সকাল হওয়ার সাথে সাথে কিন্তু তা একেবারেই বন্ধ হয়ে থাকে। এদিকে আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, নেত্রকোনায় প্রায় 5,500-5,500-এরও বেশি আবাসিক গ্রাহক রয়েছে তিতাস গ্যাসের। এছাড়াও রয়েছে 14 থেকে 15,000 সিএনজি ছাড়াও রয়েছে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন। এদিকে গ্যাস না পেয়ে তারা ড্রাইভাররা আমাদের কাছে ক্ষোভ প্রকাশ করেছে। তারা আমাদেরকে জানিয়েছেন
যে তিতাস গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তারা এলপিজি নেওয়ার চেষ্টা করে, কিন্তু এলপিজিও নেত্রকোনা বন্ধ রয়েছে। এদিকে ময়মনসিংহ থেকে তারা কিছুটা গ্যাস পেলেও কিন্তু তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় তারা কিন্তু চরম দুর্ভোগ পাচ্ছে। এদিকে কয়েকজন ড্রাইভার আমাকে যেমনটা জানিয়েছেন যে আসলে তারা বিভিন্ন এনজিও থেকে ওই সিএনজি গুলি কিস্তিতে নিয়েছে। এদিকে তারা গ্যাস না পাওয়ায় তারা কিন্তু ঠিক মতন গাড়ি চলাচল করতে পারছে না, এবং কি কিস্তির টাকাগুলো তারা কিন্তু পরিশোধ করতে পারছে না। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে গ্যাসের সর্বশেষ তথ্য। মিনাজুল। ধন্যবাদ জাহাঙ্গীর। দেশের কলেরা প্রতিরোধে শুরু হয়েছে 2 ডোজের বিনামূল্যে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। 1 বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে এ টিকা দেওয়া হচ্ছে, তবে গর্ভবতী নারীরা এর আওতামুক্ত থাকবেন। আজ থেকে প্রথম ডোজ দেওয়া হবে, যা চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ডোজ দেওয়া হবে 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত। সম্পূর্ণ সুরক্ষার জন্য নির্ধারিত সময় অনুযায়ী 2 ডোজই গ্রহণ করতে হবে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত টিকা দেওয়া হবে। সারা দেশে মোট 51,75,000 মানুষ টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটির লালবাগ, গ্যান্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচরের 17টি ওয়ার্ডের 192টি কেন্দ্রের মাধ্যমে প্রায় 11,70,000 মানুষকে টিকা দেওয়া হবে। এছাড়া ঢাকা উত্তরের শেরে বাংলা নগর, খিলখ্যাত ও তেজগাঁও সহ মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার 14টি ঝুঁকিপূর্ণ এলাকায় চলবে এই কার্যক্রম। পূর্ণ সুরক্ষায় নির্ধারিত সময়ে 2 ডোজই গ্রহণের আহ্বান জানানো হয়েছে। না, এটা তো একটা ভালো উদ্যোগ, যেহেতু এটা নতুনভাবে শুরু করেছে। আপাতত কয়েকটা জায়গায় সম্ভবত করেছে, হয়তো ভবিষ্যতে আরো করবে। তো করলে ভালো হবে, আমাদের সবার জন্যই ভালো, যেহেতু এটা রোগ মুক্তির একটা। বর্তমান সরকার যে টিকাদান করছে এটা আমাদের জন্য খুব ভালো এবং আমাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কর্মসূচি ভালো, এই উদ্যোগটা অবশ্যই ভালো। এটা অনেক ভালো উদ্যোগ নিয়েছে। সরকারকে বলবো যাতে এই কর্মসূচিটা আরো বৃদ্ধি করা যায়, আরো বিস্তার করা যায়, কিভাবে সবাই এটার আওতায় নিয়ে আসা যায় এই ওরাল টিকাদান কর্মসূচি। তো এখানে যারা আমরা চেষ্টা করতেছি যে প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বা যারা ভ্যাকসিন নিতে এসেছে তাদেরকে বলে দেওয়ার জন্য যে আপনার পাশে আশেপাশে যদি কেউ যদি ভ্যাকসিন না নিয়ে থাকে তারা যেন এখানে পাঠিয়ে দেওয়া হয়। দর্শক, গ্যান্ডারিয়া আদর্শ একাডেমি স্কুল থেকে কলেরা টিকার ক্যাম্পেইন নিয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রব্বানী বাপ্পি। ধন্যবাদ মিরাজুল। আপনারা যেমনটা জানতে চেয়েছেন, আজ থেকে শুরু হয়েছে কলেরা প্রতিরোধ টিকাদান কর্মসূচি। আপনারা জানেন, দেশের 14টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রায় 51,75,000 মানুষকে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছেন সরকার। এর মধ্যে ঢাকায় 7টি থানা এবং ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ 7টি উপজেলা রয়েছেন। আজ 22 আগস্ট থেকে শুরু হওয়া প্রথম ডোজ দেওয়া কার্যক্রম চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর 26 সেপ্টেম্বর থেকে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। 1 বছর বা তার বেশি বয়সী মানুষের এই টিকা বিনামূল্য নিতে পারবেন, তবে গর্ভবতী নারী এবং গুরুতর অসুস্থ ব্যক্তিরা কর্মসূচি আওতায় থাকছেন না। স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, কলেরা প্রতিরোধের জন্য দীর্ঘমেয়াদী প্রতিরোধ করতে হবে এবং নিরাপদ পানি পান করতে হবে, খাদ্য ঢেকে রাখতে হবে এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করতে হবে। টিকাদান কর্মসূচি থেকে কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মিরাজুল। ধন্যবাদ বাপ্পি। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু স্থগিতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করেছেন। শুক্রবার নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতের বিচারক জিনেট এ ভার্গাস এ রায় দেন। তিনি নীতিটিকে স্পষ্টই বেআইনি হিসেবে উল্লেখ করে বলেন, নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য এভাবে সাময়িকভাবে ভিসা বন্ধ করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতার বাইরে, মার্কিন অভিবাসন আইনের পরিপন্থী। গত 21 জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই স্থগিত আদেশের তালিকায় বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া সহ 75টি দেশ ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি ছিল, এসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপরে নির্ভর করতে পারেন। তবে অভিবাসী অধিকার সংগঠনগুলোর করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত নীতিটি বাতিল ঘোষণা করেন। পিরোজপুরে কোটি টাকার শিশু পার্ক গরু ছাগলের চরণভূমিতে পরিণত হয়েছে।
5 বছর আগে পার্কের বাউন্ডারি দেয়াল নির্মাণ হলেও দৃশ্যমান হয়নি কাজের অগ্রগতি। পরে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। এখন অযত্ন আর অবহেলায় পড়ে আছে শিশুদের জন্য পরিকল্পিত পার্কটি। প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 5 বছর আগে পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকায় বলেশ্বর নদীর তীরে শিশু পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। 5 একর 46 শতক জমিতে বাউন্ডারি দেয়াল দিতে খরচ হয় 1,13,21,924 টাকা। পরে 10 লাখ টাকা দিয়ে জমি ভরাট করলেও আর এগোয়নি প্রকল্পের কাজ। অযত্ন আর অবহেলায় পার্কটির চারিদিকে জন্মেছে আগাছা, মাঠ জুড়ে চড়ছে গরু ছাগল। স্থানীয়দের দাবি দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে শিশু পার্কের নির্মাণ কাজ শেষ করা হোক। আমি এখানে প্রায় ঘুরতে আসি এবং এসে শুনি যে এখানে একটা পার্ক আছে, বাট এখানে এসে দেখি কোনো পার্ক নেই, শুধু একটা খোলা মাঠ, চতুর্দিকে দেয়াল ফিরানো, এটাই নাকি পার্ক নামে বলা হয় আর কি। লাখ লাখ টাকা এখানে ইনভেস্ট করেছে সরকার, তো শুধু শুধু এইভাবে ফেলে রেখে লাভটা কি? যদি বিনোদনের জন্য একটা পার্কের ব্যবস্থা করতো। পিরোজপুরে আসলে এরকম কোনো পার্ক নাই যেখানে বাচ্চারা তাদের বিকালবেলার সময়টা ব্যয় করবে। দীর্ঘদিন পরীক্ষা আছে এরকম ভাবে চারিপাশে ওয়াল দিয়ে রাখছে, দেখা গেছে বিল উঠে নিয়ে ফেলছে, এখানে কোনো কাজ হয় নাই। এখানে যদি একটা পার্ক হতো তাহলে এলাকার ছেলেপানরা এখানে একটু সময় দিতে পারতো। দূর দূরান্ত থেকে আমরা আসি, আমরা এসে একটু সময় দিতে পারতাম। এখন চাচ্ছি যে আমরা এটা কমপ্লিট হোক, দূর দূর থেকে পর্যটক আসুক, আমাদের এখানে এলাকার উন্নয়ন হোক। জেলা পরিষদের প্রশাসক জানান, প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই পার্কের কাজ শুরু করা হবে। আমাদের পূর্বের রেজুলেশনকে ঘিরে আমরা সামনের দিকে এগোচ্ছি। মন্ত্রণালয়ের ব্যাপারে অর্থ বরাদ্দের জন্য এই অর্থ বৎসরে গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আশা করছি অচিরেই পিরোজপুরবাসীর জন্য, বিশেষ করে শিশুদের জন্য একটি চমৎকার দর্শনীর বিনিময় পার্ক হবে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রকল্পটির কাজ শুরু করে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে গড়ে উঠবে শিশু কিশোরদের জন্য একটি আধুনিক বিনোদন কেন্দ্র। আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক। দেশে উদ্বেগজনক হারে বেড়েছে হাম ও ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়েছে 928। শিশুদের সুরক্ষায় দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং জ্বর বা অন্যান্য লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট 77 জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 27,388 জন রোগী। এদিকে মেহেরপুরেও এবছর 575 জন হামের উপসর্গ নিয়ে এবং 82 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে তাদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। 1 মাস থেকে 19 বছর বয়সীদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। ছোঁয়াচে রোগ হাম প্রতিরোধে রোগীদের আইসোলেশনে রাখার পাশাপাশি অ্যাডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জনসচেতনতার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেখা যায় না, প্রথম জ্বর টর আসছিল, তারপরে অনেক ওষুধ খাইছি, খাওয়ার পরে প্রথমে 2-1টা বের হয়েছে, তারপরে হঠাৎ করে দেখি পুরো মুখে একদিন ভরে গেছে। তারপর একদিন ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করতে বলে যে টেস্ট করার জন্য, পরে রিপোর্ট আনছে, রিপোর্টে দেখা যায় আমার মানে আর ডেঙ্গু দুটোটাই হয়েছে। প্রথম মুখে ঘামাচির মতো গুঁড়া গুঁড়া হয়েছিল, তো আমি ভাবছিলাম মনে হয় গরমে হয়েছে। ডাক্তারের কাছে গেছিলাম, উনি বলছে মানে জ্বর থেকে এটা আসতেছে আর কি, পরীক্ষা করতে। মশারি ডাঙাই, বিশেষ করে মশারিটাই ডাঙাইতে হবে, এটা হচ্ছে মেইন। এখন আমরা ওইভাবে সচেতন হতে ছিলাম না বিধায় আজকে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। প্রথম দিন হালকা হালকা জ্বর, পরে ওই দিন থেকেই বমি, কিছু খাইতে গেলে বমি হয়ে সব বাহির হয়ে যায়, সাথে মাথা ব্যথা, জ্বর একটু কমে আবার রাতে প্রচুর পরিমাণে জ্বর হয়, একটু কমে আবার হয়। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা কেমন দেখেছে? না, ভালো, চিকিৎসা ভালো আছে। কতদিন যাবত ভর্তি আছে? 1 সপ্তাহ হয়েছে। লক্ষণটা কিভাবে দেখা গেল? লক্ষণটা পরীক্ষার মাধ্যমে বলে গেছে। প্রথম কি জ্বর ছিল? জ্বর বমি ছিল। ডেঙ্গু এবং হাম দুটাই এখন আসলে প্রাদুর্ভাব খুব বেশি, 2 ধরনের রোগী আমাদের এখানে ভর্তি হচ্ছে। তো ডেঙ্গু তো আমরা আগেও ম্যানেজ করেছি, এখনও করছি। আমাদের আউটডোর এবং ইনডোর 2টা সেবা চালু আছে। আমাদের রোগীদের বিশেষ করে হামের ব্যাপারে এখন আমরা একটু বেশি সতর্ক।
আমাদের অ্যাডভাইস থাকবে রোগীদের প্রতি যে জ্বর যদি আসে, জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা এই জাতীয় সিমটম নিয়ে যদি কেউ আসে, দেরি না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে একটু পরামর্শ করা। কারণ পরীক্ষাটা যদি না করা হয়, যদি ডিলে করা হয়, তাহলে এটার কমপ্লিকেশনসটা বাড়ে। তো সেক্ষেত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় এবং পরীক্ষাটা করা যায় এবং রোগটা কনফার্ম করা যায়, তাহলে জটিলতা দ্রুত এড়ানো যায়। হ্যাঁ, আর আমাদের ডেঙ্গুর ব্যাপারে আমাদের ডেঙ্গু এবং হাম দুটারই আমাদের ইনডোরে ডেডিকেটেড করা আছে ওয়ার্ড। তো আমরা সেবা দিচ্ছি, রোগীরা মোটামুটি ভালো সেবা পাচ্ছে এবং সুস্থ হয়ে বাসায় যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আছেন সহকর্মী শান্ত মাহমুদ। শান্ত, উত্তরার হাসপাতালগুলো রোগীদের অবস্থা কি, ডক্টররা কি বলছেন? মিরাজুল, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। উত্তরার এই কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে কিন্তু হাম এবং ডেঙ্গু রোগীদের জন্য কিন্তু ডেডিকেটেড ওয়ার্ড রাখা হয়েছে। সেই ডেডিকেটেড ওয়ার্ডেই কিন্তু হাম এবং ডেঙ্গু রোগীদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন রোগীদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা কিন্তু তারা চালু রেখেছে। এছাড়া মিরাজুল, আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে 3 শিশুর মৃত্যুর সংবাদ আমাদেরকে নিশ্চিত করেছে। এছাড়া যদি আরেকটি বিষয়, ডেঙ্গুর কিন্তু প্রকোপ কিছুটা বেড়েছে। ডেঙ্গুর গত 24 ঘন্টায় কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা বাংলাদেশে কিন্তু 366 জন কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সকাল থেকে আমরা কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে রয়েছি। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছে এই হাসপাতালটিতে 29 জন হামে আক্রান্ত রোগী এবং 23 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। মিরাজুল, আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় এই হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে 2 জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জন ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এই হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন সর্বমোট 29 জন। এর মধ্যে পুরুষ রয়েছে 14 জন এবং নারী রয়েছে 15 জন। এছাড়া ডেঙ্গুর কিন্তু রোগী 23 জন রয়েছে, যার মধ্যে পুরুষ রয়েছে 15 জন এবং নারী রয়েছে 8 জন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে সচেতনতা বৃদ্ধি এবং জ্বর সহ বমি এবং মাথা ব্যথার যেই উপসর্গগুলো দেখা যায় হাম এবং ডেঙ্গুর জন্য, সেই উপসর্গগুলো দেখা গেলে কিন্তু দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে ডাক্তাররা কিন্তু বলছেন চিকিৎসা নিলে কিন্তু এই ধরনের পরিস্থিতি থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। মিরাজুল, এই ছিল আমার কাছে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ শান্ত। দর্শক, মেহেরপুরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী আহমেদ স্বপন। মিরাজ, আপনি জানেন যে সারা দেশেই কিন্তু হাম এবং ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করেছে। মেহেরপুর একটি ছোট্ট জেলা, এই জেলাতে কিন্তু 7.5 লক্ষাধিক মানুষের কিন্তু বসবাস। আর এই 7.5 লক্ষাধিক মানুষের চিকিৎসার সেবার একমাত্র কেন্দ্র হচ্ছে মেহেরপুর সদর হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 575 জন রোগী কিন্তু চিকিৎসা সেবা নিয়েছেন এবং ডেঙ্গুর আক্রান্ত হয়েও কিন্তু 85 জন রোগী কিন্তু চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের যিনি কর্মরত আছেন আরও, ওনার সাথে কথা বলেছি, উনি আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু এবং যে হামের টিকা কিন্তু সেগুলো পর্যাপ্ত পরিমাণ আছে এবং প্রত্যেকটা রোগীকেই সুস্থ ভাবেই তাদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তিনি জানিয়েছেন যে হামের প্রকোপ কিছুটা প্রথম দিকে কম থাকলে হঠাৎ করে কিন্তু হামের প্রকোপটা একটু বেড়েছে, তার পাশাপাশি কিন্তু যোগ হয়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এই ডেঙ্গু রোগীগুলো সাধারণত বর্ষার সময়, এই বর্ষার সময়তে কিন্তু ডেঙ্গু রোগটা একটু বেশি হয়। সেক্ষেত্রে প্রত্যেকটা রোগীকেই কিন্তু তারা মশারি টাঙিয়ে আলাদা আইসোলেশন করে সেখান থেকে কিন্তু তারা চিকিৎসা সেবা দিচ্ছে। তো মেহেরপুর থেকে এই ছিল আমার কাছে হাম এবং ডেঙ্গুর সর্বশেষ খবর। মিরাজ। ধন্যবাদ স্বপন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে 32 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুমারখালী উপজেলার তেবাড়িয়া শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় আয়োজিত মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন
খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন তিনি অনুষ্ঠান পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রিপন হোসেন বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করে। দেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় পাশে রয়েছে। বিএনপি সব নাগরিকদের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মহানাম যজ্ঞ অনুষ্ঠানকে ঘিরে ধর্মীয় আচার অনুষ্ঠান ও মহানাম সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি চলছে। মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বা ভারী বর্ষণ হতে পারে। এতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। আগামী কয়েকদিনও এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। গত 24 ঘন্টায় শ্রীমঙ্গলের সর্বোচ্চ 66 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে রংপুরে ভ্যাপসা গরমের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কৃষির জন্য স্বস্তির হলেও তিস্তাপাড়ের মানুষের মধ্যে ভাঙন ও প্লাবনের সংখ্যা বাড়িয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনে ঘরে ঘরে সর্দি জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার সবচেয়ে বড় শিকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। দর্শক, রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার আবহাওয়ার সর্বশেষ অবস্থা। জি মিরাজুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের কাউনিয়া উপজেলা তিস্তা নদীর পাড়ে, আপনার সড়ক সেতুর পাশে। আপনাকে যদি আমি একটু জিনিস জানিয়ে রাখি যে রংপুরে বেশ কয়েকদিন থেকে আবহাওয়ার যে লুকোচুরি, আকাশের যে লুকোচুরি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আমি কিন্তু গতকালকের যদি আপনাকে একটু কথা বলে রাখি, গতকালকে কিন্তু সন্ধ্যা থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে, এমন পরিস্থিতিও কিন্তু আমরা দেখেছি। তবে আজকে সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ ছিল, কিছুক্ষণ মধ্যেই কিন্তু এটা ঝাপটা গরম। জিনিস আপনাকে আমি জানিয়ে রাখি যে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দুপুরে সূর্য যখন মাথার উপরে আসবে তখন কিন্তু তাপমাত্রা হতে পারে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। তবে সারাদিনের ওনারা একটা কথা বলেছেন যে 33 থেকে 34 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা উঠতে পারে। তবে আরেকটা জিনিস আমি যদি একটু জানিয়ে রাখি যে এই বৈরী আবহাওয়া তার যে বৃষ্টির এখনো আমনের যে মৌসুম চলতেছে, সেই আমনের মৌসুমে বৃষ্টির কিন্তু একটা আশীর্বাদ হয়ে আসবে এই এলাকার মানুষের, রংপুরের মানুষের জন্য। কারণ এখন খরার যে মৌসুম, এই মৌসুমে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে কিন্তু কৃষকের যে ফসলগুলো সেগুলো কিন্তু অনেকটা ভালো হবে বলে মনে করছেন। তবে এই স্বস্তির খবর যদি কৃষকের থাকে, কিন্তু তিস্তাপাড়ের মানুষের জন্য কিন্তু এটা একটা অস্বস্তির বার্তা। তারা কিন্তু যে কথাগুলো বলছেন যে এই বৃষ্টির সাথে উজানের যে ঢল, সেই ঢলটি তার সাথে যদি একত্রিত হয়, তাহলে এর ফলে কিন্তু তিস্তা নদীর দুই পারে কিন্তু ভাঙনের তীব্রতা কিন্তু বাড়বে। ফলে কিন্তু বসত বাড়ি সহ ফসলি জমি এই তিস্তা কিন্তু আবারও কেড়ে নেওয়ার সম্ভাবনা আছে। তবে রংপুর থেকে আমার কাছে আবহাওয়ার এতটুকু ছিল। মিরাজুল, ধন্যবাদ রবিউল। চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলি দেখে নিচ্ছি আরও একবার। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। আগামীকাল উঠবেন বঙ্গভবনে। মন্ত্রিসভায় নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন ও রদবদল। গ্যাস জ্বালানি সংকটে স্থবির শিল্প, আবাসিক ও পরিবহন খাত। আগামীকাল মহেশখালীতে ভিড়ছে এলএনজি কার্গো, সংকট কাটার আশা। আজ থেকে রাজধানী সহ ঝুঁকিপূর্ণ 14টি এলাকায় বিনামূল্যে কলেরার টিকাদান কর্মসূচি শুরু। লক্ষ্য 51 লাখের বেশি মানুষ। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের জন্য স্বস্তির খবর। ট্রাম্প প্রশাসনের ভিসা স্থগিতাদেশ বাতিল করল মার্কিন আদালত। এবং দেশজুড়ে বৃষ্টির আভাস, কৃষকের স্বস্তির মাঝেও ভাঙন আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ। ঘরে ঘরে সর্দি জ্বরের প্রাদুর্ভাব। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এসের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।